হ্যালো এভরিওয়ান, ডিসিসি বারাসাত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। 2026-এর রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় ঠিক কোন কোন টপিকগুলোর থেকে ম্যাথ সব থেকে বেশি আসছে এবং কোনো রকম জটিল ফর্মুলা ছাড়াই সেগুলো আমরা সহজে কিভাবে সমাধান করব সেটাই আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন। আচ্ছা, দেখো, একজন লোক তার অর্থের 20% হারায়, অবশিষ্ট অর্থের 25% খরচ করার পর তার কাছে 480 টাকা অবশিষ্ট থাকে। শুরুতে তার কাছে কত টাকা ছিল? আচ্ছা, এখানে পার্সেন্টেজ সহজ আছে, কিন্তু আমি তোমাদের একটাই জেনারেল মেথড বলে দেবো, যাতে যে কোনো টাইপেরই পার্সেন্টেজ থাকুক, ফ্র্যাকশন থাকুক, ডেসিমেল থাকুক, যে কোনো রকমই থাকুক, তোমাদের সব অঙ্কেই একই নিয়ম কেটে যাবে। আচ্ছা, শুরুতে তার কাছে কত টাকা ছিল? মনে করো শুরুতে তার কাছে কে পরিমাণ টাকা ছিল। আচ্ছা দেখো, তাহলে বলছে কে টাকার 20% হারায়। আচ্ছা, কিসের ভ্যালু দেওয়া আছে বলতো? অবশিষ্ট টাকার ভ্যালু দেওয়া আছে। তাহলে শুরু থেকে আমাদের ওই অবশিষ্ট কত থাকছে সেটার দিকেই ফোকাস করতে হবে। তাহলে শুরুতে 100% কোনো জিনিস থাকে, তার থেকে 20% যদি চলে যায়, পড়ে থাকবে কত? 80%। 80% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4/5। তারপর বলছে অবশিষ্ট অর্থের, মানে এই যে টাকা অবশিষ্ট থাকছে তার 25% খরচ করছে, তাহলে পড়ে থাকবে কত? এই যে অবশিষ্ট থাকছে এটা মনে করো 100%, তার থেকে যদি 25% চলে যায়, পড়ে থাকবে 75%। ফ্র্যাকশন ভ্যালু 3/4। এটার ভ্যালুই তোমার দেওয়া আছে 480 টাকা। বেশ, এবার কাটাকুটি করে ফেলো। 3-4-12, 4-12-48। তাহলে কে এর মান কত আসবে? 4-5-20, 20 সাথে 40 গুণ করলে 800। তাহলে শুরুতে তার কাছে 800 টাকা ছিল। ব্যাস, অঙ্ক শেষ। পরের প্রশ্ন বলছে 3-এর প্রথম 25টি গুণিতকের গড় কত? আচ্ছা দেখো, এই টাইপের কোশ্চেন বারবার পরীক্ষায় কিন্তু আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো আমি তোমাদের একটাই টাইপ একরকম ভাবে বলে দেব, তাড়াতাড়ি তোমাদের এই টাইপের যে সমস্ত প্রশ্ন আসে সব সমাধান হয়ে যাবে। দেখো, 3-এর প্রথম 25টি গুণিতকের গড় কত? আচ্ছা, 3-এর প্রথম গুণিতক 3-1-3, দ্বিতীয় 3-2-6। এইভাবে তুমি যদি 25তম গুণিতকে যাও, দেখতে পাবে কত? 3-25-75। তাহলে এই যে পরপর দুটো পদ আছে, পরস্পর দুটো পদ, এদের মধ্যে পার্থক্য যদি সমান থাকে, তাহলে আমরা বলতে পারি সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। আর সমান্তর প্রগতিতে থাকলে তার গড়ের সূত্র আমরা জানি, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। প্রথম পদ কত? 3, শেষ পদ কত? 75। যোগফলকে 2 দিয়ে ভাগ করো, যোগ করলে 78, 2 দিয়ে ভাগ করলে 39। আচ্ছা, এই জিনিসটা ফর্মুলা তো লিখে দিলাম, পরীক্ষার সময় না আমরা এত কিছুও ভাববো না, কিভাবে আরো দ্রুত করব। দেখো, 3-এর প্রথম 25টি গুণিতকের গড় বলেছে। 3-এর প্রথম গুণিতক কত? 3-1-3। শেষ গুণিতক কত? 3-25-75। মাঝে একটা যোগ চিহ্ন দিয়ে, দুটো সংখ্যা তাই 2 দিয়ে ভাগ। 78কে 2 দিয়ে ভাগ করলে 39। ব্যাস, এইটুকু আমরা পরীক্ষার হলে করবো। হ্যাঁ, আজকে কিন্তু শুধুমাত্র যে আমরা এই যে ক্লাসে শুধুমাত্র যে সমাধান করব তাই নয়, এক্সাম হল অ্যাপ্রোচ কিরকম হওয়া উচিত, যাতে আমাদের নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার যে পেপার আছে সেটা সমাধান করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। আর সকলে অবশ্যই এই যে ক্লাসটা দেখছো, খাতা পেন নিয়ে বসবে, কেমন? প্রথমে ভিডিওটা পজ করে নিজে সমাধান করার চেষ্টা করবে, তারপর আমার সমাধান দেখবে। ওকে, নেক্সট কোশ্চেন। প্রথম পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত আর সমানুপাতে আছে তৃতীয় আর চতুর্থ পদ। তাহলে সিম্পল ভাবে কি করতে পারো? আমরা জানি বাইরের দুটো পদের গুণফল সমান ভিতরের দুটো পদের গুণফল। 16.8 ইন্টু 18 ইকুয়াল টু 9.6 ইন্টু এক্স। তাহলে তোমাকে এখান থেকে এক্স এর মান বার করতে বলেছে। এক্স সমান কত আসবে? 16.8 ইন্টু 18 বাই 9.6। দুজনেরই ডান দিক থেকে এক ঘর পরে দশমিক আছে, উপরে নিচে দশমিক তুলে দাও। তাহলে এবার কাটাকুটি করো। কাটাকুটি করলে 6-16-96, 6-28 168। আর 4 আর কত দিয়ে কাটবে? 4-4-16, 4-7-28। এখনো কাটাকুটি যাবে, দেখো উপরে 2-2-4, 9-2-18। তাহলে উপরে আসছে কত? 7-9-63 বাই 2। 63কে 2 দিয়ে ভাগ করলে 31.5 উত্তর। পরের প্রশ্ন। একটি 3 অঙ্কের সংখ্যার একক, দশক ও শতকের অঙ্কের অনুপাত 2:3:4
এই সংখ্যাটির অঙ্কগুলি উল্টে যাওয়ার ফলে যোগফল 1332। এই সংখ্যাটি, এই সংখ্যাটি বা 3 অঙ্কের সংখ্যাটির অঙ্কগুলি উল্টে দেওয়ার ফলে গঠিত সংখ্যার মধ্যে ধনাত্মক পার্থক্য কত? আচ্ছা, অনেকে এটা বুঝতে পারেনি। দেখো একদম সিম্পল ভাবে যদি করি, একক, দশক, শতক, এদের অনুপাত দেওয়া আছে আমার 2, 3, 4। একদম বেসিক ভাবে করব, এদের উল্টে দিতে হবে। আচ্ছা, তিনটে সংখ্যা বা তিনটে অঙ্ক যখন থাকে, তিনটে অঙ্ক, এদের এক একটাকে অঙ্ক বলা হয়, হ্যাঁ, আর এদের টোটালটাকে একসাথে সংখ্যা বলে। মানে 4, 3, 2 এরা হচ্ছে এক একটা অঙ্ক, আর 4, 3, 2 অর্থাৎ 432 এরা হচ্ছে সংখ্যা। তা তিনটে অঙ্ক থাকলে তোমরা কিভাবে এদের উল্টাতে হয়, মাঝে যেটা আছে সেটাকে তুমি ফিক্সড রাখবে আর এই কোণাকুনি বসিয়ে দেবে 2, 3, 4। তাহলে এখন যে গঠিত হলো সংখ্যা, তো এদের কত আসছে মান? 4 আর 2 এর 6, 3 আর 3 এর 6, 4 আর 2 এর 6। এটা 6:6:6, বা আমরা বলতে পারি 666 অনুপাত। ওই কে লেখা বা এক্স লেখা ওসব কিছু দরকার নেই, সিম্পল অনুপাত দিয়েই করব। 666 অনুপাত, তার ভ্যালু দেওয়া আছে 1332, কত গুণ? 2 গুণ। তোমার এখানে বলেছে এই যে অরিজিনাল সংখ্যা আর উল্টানোর পরে যে সংখ্যা দাঁড়াচ্ছে, এই অঙ্কগুলির মধ্যে ধনাত্মক পার্থক্য কত? অর্থাৎ 432 থেকে 234 তোমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসবে? 198। তাহলে এর পার্থক্য কত হবে? এখানে দেখো কত গুণ হচ্ছিল? দ্বিগুণ। তাহলে এটাও অনুপাতের দ্বিগুণ হবে, উত্তর হয়ে যাবে 396। পরের প্রশ্ন, x প্লাস 1/x এর মান যদি 5 হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু কত হবে? আচ্ছা, আমরা জানি x প্লাস 1/x এর মান যদি k হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু কত হয়? k স্কয়ার মাইনাস 2। তাহলে এটার মান কত হবে? 5 এর স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 23। অপশন সি। আর এই জিনিসটাই আরেকটা জিনিস জেনে রাখো, আরেকটা ফর্মুলা, x মাইনাস 1/x এর ভ্যালু যদি k দেওয়া থাকতো, এখানে মাইনাস আছে কিন্তু, তাহলে এই থেকে আমাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারে যেতে হলে কি করতে হতো? k স্কয়ার প্লাস 2। কেমন? নেক্সট, খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে, প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখার প্রশ্ন। দেখো কিভাবে করব। বলছে এই যে চিত্র দেওয়া আছে, এখানে এল রেখাটি এম রেখার সমান্তরাল, মানে এই যে এল আছে আর এই এম আছে, এরা দুজনে পরস্পরের সমান্তরাল। তাহলে এক্স প্লাস 2y এর মান আমাকে বার করতে হবে। আচ্ছা, এই জায়গাটা একটুখানি তোমাদেরকে আলোচনা করে দিই। দুটো লাইন যদি পরস্পরকে কাট করে আর দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই যে কোণ তৈরি হচ্ছে, দেখো কোণ তৈরি হচ্ছে, কটা কোণ? 4টে কোণ তৈরি হচ্ছে, 4টে কোণ তৈরি হচ্ছে। আচ্ছা, এটা মিশে গেছে, এটা 4টে। তাহলে এ বি সি ডি আমি এদের নাম দিলাম। এই এ কোণ আর সি কোণ সমান হবে, একইভাবে কোণ বি আর কোণ ডি সমান হবে। মানে এই যে পরস্পরের বিপরীতে যে কোণ থাকে এরা সমান হয়। কেন সমান হয়? কারণ এরা বিপ্রতীপ কোণ। ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক একই রকম কাজ হচ্ছে, এই দুটো লাইন পরস্পরকে এখানে ছেদ করছে। তাহলে এই কোণ আর এর ঠিক বিপরীত কোণ বা সামনের কোণ এটা সমান হবে, তাহলে এটা 60 হবে। আর এই যে প্যারালাল লাইন মানে সমান্তরাল সরলরেখা, এই একটা তির্যক বাহু ছেদ করলো, করলে এই যে অন্তস্থ কোণ তৈরি হয়, এই যে অভ্যন্তরীণ কোণ বা অন্তস্থ কোণ তৈরি হয়, এই দুটো কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। কেমন? তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এই পাশে এই যে ওয়াই আছে এটার ভ্যালু কত হবে? 120 ডিগ্রি, কারণ এদের দুজনের সমষ্টি কত? 180 ডিগ্রি। একইভাবে দেখো এই পাশে যেটা আছে, এরা দুজনে অন্তস্থ কোণ, তাহলে এক্স আর এই 105 এদের দুজনের সমষ্টি হওয়ার কথা ছিল কত? 180। তাহলে এক্স এর মান কত হবে? 75। ভ্যালু বসিয়ে দাও, এক্স এর মান 75, আর ওয়াই এর মান দেখো 120 পেয়েছি, তার সাথে ডবল করতে হবে, তার ডবল করলে 240, দুজনের যোগফল 315। অপশন ডি উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, দেখো এই টাইপের কোশ্চেনও বিভিন্ন সময় আসে, কিচ্ছু লেখালেখি লাগবে না। দিনের একটি নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থানের কারণে একজন 6 ফুট লম্বা মানুষের ছায়া 4 ফুট হয়, যেখানে মানুষটির পাশে থাকা একটি খুঁটির ছায়া 36 ফুট হয়, খুঁটিটির উচ্চতা কত? মানে দেখতে পাচ্ছ এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে জিনিসের উচ্চতা আর ছায়ার উচ্চতা। আচ্ছা, একদম আমি যদি করি তাহলে পরীক্ষার হলে কিভাবে করব, দেখো মানুষের ছায়া ছিল 4 ফুট,
আর এই পরে ছায়া হচ্ছে কত ফুট? 36 ফুট, মানে ছায়া কত গুণ হয়ে যাচ্ছে? 9 গুণ। 4 9 36। তাহলে উচ্চতা যেটা ছিল সেটাও 9 গুণ হবে, 6 9 54। ব্যাস, এইটুকু করলে আমার উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? একটা বাদে একটা সংখ্যা নাও। 9 আর 4 13, আর 1 14, আর 4 18। আচ্ছা, এখানে 8 আর 2 10, আর 6 16। এদের দুজনের যে অন্তর সেটা 0 বা 11 এর গুণিতক হতে হয়, তা সেটা তো হচ্ছে না, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। তারপর একটা 7 আর 4 11, আর 5 16, আর 4 20, 7 আর 2 9, আর 6 15। এদের পার্থক্য কত? 5। এটাও হচ্ছে না, বাদ দাও। আচ্ছা, তারপর একটা দেখো 9 আর 4 13, আর 8 21, আর 4 25, আর এখানে 6 আর 2 8, আর 6 14। আচ্ছা, এদের দুজনের পার্থক্য কত আসছে? 11। আমরা কি জানি, এই যে পার্থক্য সেটা যদি 0 বা 11 বা 11 এর গুণিতক হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অপশন সি 11 দ্বারা বিভাজ্য। বেশ। বার্ষিক 4% চক্রবৃদ্ধি আর সুদে 11,000 টাকার উপর 2 বছরে কত চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে? আচ্ছা, সুদের হার বার্ষিক কত? 4%। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছি। সুদের হার যখন ফিক্সড আছে তাহলে আমরা কি করব? 2 বছরের গোল্ডেন রেশিও কাজে লাগাবো। 2 বছরের গোল্ডেন রেশিও কত? 2:1। আচ্ছা, 3 বছরের গোল্ডেন রেশিও কত? একবার একটু রিভিশন করে দিই পরীক্ষার জন্য চটপট। 3:3:1। আর 4 বছরের কত হবে? 4 6 4 1, 4 6 4 1। আর 5 বছরের 5 10 10 5 1, 5 10 10 5 1। কেমন? 2 বছরেরটা এবার হিসাব করো। আচ্ছা, এই পাশে আমি মুছে দিচ্ছি, তোমরা খাতায় লিখে রাখবে, হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 5 বছরের দিয়েও এসেছিল একটা গতবার। আচ্ছা, এবার হিসাব করি আমরা। এই যে 11,000 টাকা দেওয়া আছে, দেখো কিভাবে করতে হবে। 11,000 টাকার প্রথমে 4% বের করে নাও, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাবে, তাহলে আসবে কত? 4 11 44, তারপর একটা শূন্য। প্রথম ভ্যালু আছে 2 ইউনিট, তার তলায় বসিয়ে দাও 440। এই যে 440 টাকা তুমি সুদ পেলে, এর উপরে পরের বছর আবার 4% সুদ পাবে। এই 4% করলে হবে কত? 1760। তার ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক আসবে, তাহলে 17.6 হলো। এইবার 2 ইউনিটের জন্য মোট কত হবে, আর 1 ইউনিটের ভ্যালু মোট কত হবে, গুণ করে দাও। তাহলে এটা হবে 880 যোগ 17.6, যোগ করলে 897.6 উত্তর হয়ে যাবে। অপশন ডি উত্তর। যখন প্রতিটা পর্বে এটা 2 বছর করেছে, তো তুমি যদি দুটো পর্ব আসে বা 3টে পর্ব আসে, তখনও ওই যে টেকনিক বললাম গোল্ডেন রেশিও, ওটা কাজে লাগানো যাবে। শুধু সুদের যে হার সেটা সমান থাকতে হবে প্রতি ক্ষেত্রে, কেমন? তারপরে চলো 10এর দাগ। একটি গাড়ি পরপর 4টি 3 কিমি পথ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করলো। এই পুরো দূরত্বে গাড়িটির গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ সমান আমরা কি জানি? তোমরা বলবে যে মোট দূরত্ব বাই মোট সময়। এটা তোমরা সকলেই জানো, মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, তাহলে এই যে অঙ্কটা কিভাবে সহজে হবে দেখো। এই যে এইখানে বলেছে না পরপর 4টি 3 কিমি দূরত্ব, পরপর 4টি 3 কিমি দূরত্ব যাচ্ছে। এই 3 কিমি দূরত্ব যাচ্ছে, এটার মাধ্যমে কিন্তু এক্সামিনার বোঝাতে চাইছে যে সমান দূরত্ব। তোমার কাছে এইটাই বোঝাতে চাইছে। তুমি এই 3 কিমি দূরত্ব নিয়ে করলে ক্যালকুলেটিভ হবে বিষয়টা। তার থেকে আরো সহজ হবে কিভাবে দেখো, এই যে গতিবেগ দেওয়া আছে এদের এলসিএম করে নেবে। এই যে গতিবেগ 10 20 30 60, এদের এলসিএম কত? 60। এলসিএম 60। এই 60 কিমি এটাকে আমরা ধরে নেব প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব। এই সমান দূরত্ব যেটা আমরা লিখেছি এটা ধরে নেব 60 কিমি। তাহলে মোট দূরত্ব কত হবে? 60 কিমি করে কটা পর্বে গেছে? 1 2 3 4, 4টি। তাহলে 60 ইন্টু 4 হয়ে যাবে মোট দূরত্ব। আর মোট সময় কি করে বার করবে? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় চলে আসবে। 60 কে প্রথমে 10 দিয়ে ভাগ করলে 6, তারপরে 20 দিয়ে ভাগ করলে 3, তারপর 30 দিয়ে ভাগ করলে 2, 60 দিয়ে ভাগ করলে 1। যেহেতু মোট সময় বার করছি তাই যোগ করে দাও। আচ্ছা, নিচে যোগ করলে কত আসছে? 6 আর 3
9 আর 3 12, নিচে 12 করে 60 ইন্টু 4, কাটাকুটি করো, 12 দিয়ে কাটলে 5 12 60, তাহলে উত্তর হয়ে যাবে 4 5 20, 20 কিমি পার আওয়ার অ্যাভারেজ স্পিড। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 5 7 10, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন হয় তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ফর্মুলা লিখছি ঠিকই, কিন্তু তোমাদের ফর্মুলা যদি মনে নাও থাকে তাও তোমরা করতে পারবে খুব সহজেই। আমরা জিনিসটা খুব সহজভাবে শিখবো। দেখো প্রথমে কি করবে বলতো, এই এস মানে হচ্ছে সেমি পেরিমিটার, তা তোমাদের কাজ কি হবে, এই যে তিনটে বাহু আছে যোগ করো, 7 আর 5 12 আর 10 22, একে 2 দিয়ে ভাগ করে দাও, দিলে অর্ধ পরিসীমা বেরিয়ে গেল 11। তাহলে তোমরা প্রথমে আগে মানটা বের করে নিলে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে যে মানটা বেরোলো লিখে দিলে। তারপরে দেখো এস মাইনাস এ এস মাইনাস বি, মানে ওটা থেকেই তিনটে বাহুর বিয়োগফল এক এক করে লিখতে হবে। তার জন্য আমরা কি করছি, প্রথমে অর্ধ পরিসীমা বার করলাম, করে লিখে নিলাম। তারপরে এক এক করে দেখো, 11 থেকে 5 গেলে 6, 11 থেকে 7 গেল মানে বিয়োগ করলে 4, আর 11 থেকে 10 বিয়োগ করলে 1। 4 এর বর্গমূল কত? 2, 2 রুট 6 11 66, ব্যাস হয়ে গেল। ফর্মুলা মনে না থাকলেও তোমার একদম সিম্পল ভাবে লিখলেই চলে আসবে। আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো একদম বেস্ট সলিউশন দেব যাতে কোনো ঝামেলা না হয় আর শর্টকাটেই হয়ে যায়। বলছে একটি ক্লাসের 50 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 150 সেমি, তাদের মধ্যে 5 জন শিক্ষার্থী যাদের গড় উচ্চতা 146 সেমি ক্লাস ছেড়ে চলে যায়, অন্য 5 জন শিক্ষার্থী যাদের গড় উচ্চতা 156 ক্লাসে যোগ দেয়। আচ্ছা দেখো তো, 5 জন চলে যাচ্ছে আর 5 জন যোগ দিচ্ছে, তাহলে যে ছাত্র সংখ্যা বা স্টুডেন্ট যেটা ছিল তার তো কোনো পরিবর্তন ঘটছে না একদম, অর্থাৎ 50 জন ছিল 50 জনই থাকছে। আমরা প্রথমে দেখলাম 50 জনের যেটা গড় সেটা আমার দেওয়া আছে কত, 150 সেমি। এর সাথে বাকিটা এবার হিসাব করতে হবে। কিভাবে করছি দেখো, তাহলে আমাদের শুধুমাত্র এই যে গড় উচ্চতার যে পরিবর্তন আসছে সেটাই দেখতে হবে। ছিল 146, হচ্ছে 156, তাহলে বৃদ্ধি হচ্ছে না, কত বাড়ছে? 10, গড়ে 10 করে বাড়ছে, তাহলে মোট কতজনের কাজ, কতজনকে নিয়ে কাজ হচ্ছে? 5 জন, তাহলে 5 জনের জন্য মোট বাড়বে কত? 5 ইন্টু 10, এতটা বৃদ্ধি হচ্ছে। আচ্ছা বলতো, এই যে মোট বৃদ্ধিটা হচ্ছে এটা তো মোট বৃদ্ধি, তো আমাদের দরকার কি গড় বৃদ্ধি কত হচ্ছে। তা গড় বৃদ্ধি যদি বার করতে হয় তাহলে গড়ে যে সংখ্যা আছে বা মোট যে ব্যক্তি আছে তাদের সকলের মধ্যে গড়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? টোটালটাকে 50 দিয়ে, যেহেতু মোট 50 জন আছে, 50 দিয়ে 50 কাটলে 1 থাকবে, 150 এর সাথে 1 যোগ করলে 151 সেমি, ব্যাস হয়ে গেল। 13 দাগ বলছে এক ব্যক্তি প্রতি টাকায় 3টি কমলা লেবু হারে কিছু কমলা লেবু এবং একই সংখ্যক কমলা লেবু প্রতি টাকায় 2টি কমলা লেবু হারে কেনেন, 20% লাভে তাকে বিক্রি করতে হলে প্রতি ডজন কমলা লেবু কত দামে বিক্রি করতে হবে। একদম সিম্পল জিনিস, দেখো আর্টিকেল আর প্রাইস লিখে নাও, প্রাইস। আচ্ছা কি করব, বলছে 3টি আর্টিকেল প্রতি টাকায় 3টি কিনছে, মানে 1 টাকায় 3টি কিনছে, আর আরেক একই সংখ্যক কমলা লেবু প্রতি টাকায় 2টি কিনছে, প্রতি টাকায় 2টি কিনছে। আচ্ছা এইখানে দেখো একটা জিনিস, এই যে বলেছে একই সংখ্যক কমলা লেবু, তা কমলা লেবুর সংখ্যাটা 2 ক্ষেত্রে সমান করতে হবে। আর্টিকেল মানে হচ্ছে জিনিস, তা 2 ক্ষেত্রে সমান করতে গেলে কি করতে হবে, এখানে 3টে আছে এখানে 2টো আছে, তাহলে 3 আর 2 এর লসাগু নিয়ে নাও। প্রত্যেকটাকে আমাকে 6 করতে হবে, তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ, 3 2 6, আর এর পরেরটা 3 দিয়ে গুণ, তাহলে কত আসছে? 6, এখানে 2, এখানে 6, আর এখানে 3 1 3। বেশ, এবার দেখো তাহলে তোমার কাছে আর্টিকেল কটা আসছে? 12টা, আর তার প্রাইস কত দাঁড়াচ্ছে? 2 আর 3 5, মানে 12টা জিনিসের এইটা কি করছে, ব্যক্তি কিনছে, এই যে ব্যক্তি কেনেন, তার মানে 12টা জিনিসের কিন্তু এটা সিপি। তোমাকে কি বলেছে? প্রতি ডজন কমলা লেবু 20% লাভে বিক্রি করবে, 20% লাভে মানে কত লাভ হবে? 1 টাকা, তাহলে কত টাকায় বিক্রি করবে? 6 টাকায়। আচ্ছা তাহলে প্রতি ডজন কমলা লেবু কত দামে বিক্রি হবে? আচ্ছা দেখো তো, এটা প্রতি ডজন মানে কটা? 12টা কমলা লেবু, তা তুমি 12টা কমলা লেবুর সিপি ছিল, সেটা 12টা কমলা লেবুরই, এটা সিপি না, এটা এসপি, এসপি বার করলে।
আচ্ছা, তাহলে তুমি কি বার করলে? প্রতি ডজন কমলা লেবুর এসপি বা বিক্রয় মূল্য কত হবে? 6 টাকা। ব্যাস হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন 14 দাগ। সোনিয়ার বিয়ে হয়েছিল 15 বছর আগে। তার বর্তমান বয়স তার বিয়ের সময়ের বয়সের 8/5 গুণ। তার বোন তার বিয়ের সময় তার চেয়ে 8 বছরের ছোট ছিল। তার বোনের বর্তমান বয়স কত? একদম বেসিক। আচ্ছা, কোশ্চেনটা বেসিক টাইপের বলছি ঠিকই, কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন, আর একদম দুর্দান্ত সমাধান করবো। দেখো, বলছে সোনিয়ার বর্তমান বয়স তার বিয়ের বয়সের 8/5 গুণ। অর্থাৎ বিয়ের সময় বর্তমান বয়স যদি 8 বছর হয়, তাহলে বিয়ের সময় বয়স ছিল কত? 5 বছর। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 3 ইউনিট। কেন বা কত বছরের জন্য হচ্ছে? 15 বছরের জন্য। তাহলে কত গুণ? 5 গুণ। এবার একটা জিনিস বলো, এই সোনিয়ার বোনের বর্তমান বয়স জানতে চাইছে, তাহলে সোনিয়ার বর্তমান বয়সটাকে বের করে নি। 5 8 40 বছর। আচ্ছা, তোমরা এবার বলো স্যার সোনিয়ার বোনটা তাহলে কি করে বেরোবে? আচ্ছা, বিয়ের সময় সোনিয়ার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল। এই যে দুই বোনের মধ্যে বয়সের গ্যাপ, সেটা তো সর্বদাই সমান থাকবে। বিয়ের সময় যদি 8 বছরের ছোট থাকে, বর্তমানেও 8 বছরের ছোটই থাকবে। তাহলে এর থেকে 8 বছর বিয়োগ করে দাও, দিলে কত হবে? 32 বছর। অপশন সি। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, একটি 325 মিটার দীর্ঘ ট্রেন 5 কিমি/আওয়ার গতিবেগে একই দিকে চলমান এক ব্যক্তিকে 45 সেকেন্ড অতিক্রম করে। বিপরীত দিক থেকে 20 কিমি/আওয়ার বেগে গতিবেগে চলমান অন্য একটি 440 মিটার দীর্ঘ ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, বেশ সুন্দর একটা প্রশ্ন, দুটো পার্টে আমাদেরকে করতে হবে। আমরা ট্রেনের ক্ষেত্রেও না একটাই সূত্র কাজে লাগাবো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। শুধুমাত্র ট্রেনের যে ডিস্টেন্স, ট্রেনের ক্ষেত্রে ডিস্টেন্স বলতে ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথম ক্ষেত্র বা প্রথম পার্ট বলেছে, দেখো 325 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে চলমান ব্যক্তিকে 45 সেকেন্ড অতিক্রম করছে। কোনো ব্যক্তি, গাছ, বাইক, মোটরসাইকেল এদেরকে অতিক্রম করলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে দূরত্ব তো সেক্ষেত্রে হবে কত? 325। আচ্ছা, স্পিড কত হবে? দুটো গতিশীল বস্তু থাকলে আমরা তখন আপেক্ষিক গতিবেগ নিই। দুজনে যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে বিয়োগফল হবে। আচ্ছা, তাহলে ট্রেনের বিয়োগ আমরা ধরে নিলাম এক্স, আর ব্যক্তির বিয়োগ, তার থেকে বিয়োগ চলে যাবে x-5। এটা কিমি/আওয়ার ছিল, এটাকে মিটার/সেকেন্ডে করে ইন্টু 5/18। আর কত সময় চলছে? 45 সেকেন্ড। টাইম গুণ করে দাও, যে ভ্যালু গুলো এখানে লিখেছিলাম বসিয়ে দাও। 9 দিয়ে কাটলে 9 2 18, 5 9 45। আচ্ছা, এবার দেখো, সমান সমানের দুই পাশে গুণ সম্পর্কে থাকলে রাশিগুলো, তাহলে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা কেটে যায়। তাহলে 5 5 25, 25 দিয়ে কবার যাবে? 25 13 325। তাহলে এখানে হচ্ছে কত? 13 2 26। x-5 তার ভ্যালু আসছে কত? 26। তাহলে x এর ভ্যালু আসবে 26 যোগ, এটা 5টা এই পাশে আসবে 31 যোগ হয়ে যাবে। আচ্ছা, এই যে x এর ভ্যালু, এটা কি এলো বলো তো? x 31 কিমি/আওয়ার। এবার বলেছে বিপরীত দিকে চলমান 440 মিটার দীর্ঘ ট্রেনকে কত সময় অতিক্রম করবে? একই নিয়ম কাজে লাগাবো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কত হবে? যেহেতু ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, তাহলে দূরত্ব কত হবে? ওদের দুজনের সমষ্টি। সমষ্টি করলে 765। এই যে এদের দুজনের সমষ্টি করো, 765 ইকুয়াল টু স্পিড। দুজনে বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে, তাহলে স্পিড কি হবে? যোগ করতে হবে। 31 তার সাথে 20 যোগ 51। কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ডে প্রকাশ করো, করলে কত সময় লাগবে? টি সেকেন্ড ইন্টু টি। কাটাকুটি যদি করি, দেখো, আচ্ছা আমি ডিরেক্ট কেটে দিতে পারি। 5 ইন্টু 51 255, তার সাথে 3 বার যাবে। তো তোমাদের জন্য একটু ছোট করে কাটি। 5 15 75, হাতে থাকছে 1 5, 3 5 15, 51 দিয়ে 3 51 153। তাহলে টি এর ভ্যালু কত আসবে? 3 ইন্টু 18, এই কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 18 54। 54 সেকেন্ড উত্তর। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্নে দেখো, এই যে উত্তল বলছে, একটি উত্তল পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, পঞ্চভুজটির ক্ষেত্রফল কত? রিসেন্টলি রেলের পরীক্ষায় কিন্তু ট্রেন্ডিং এ আছে, হয় পঞ্চভুজের ক্ষেত্রফল দেবে অথবা ত্রিভুজের ক্ষেত্রফল দেবে।
বা চতুর্ভুজের দিক, একই রকমের টেকনিক তোমাদের সব প্রশ্নেই খেটে যাবে। কেমন? তাহলে পঞ্চভুজ দিয়ে আমি বলে দিচ্ছি কি করবে। এই যে স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্কগুলো লিখে নেবে 0 0 6 0, একদম তলায় তলায় লিখবে। 8 3 ঠিক পরপর আছে, আমি পরপর তলায় তলায় লিখে দেবো। 4 7 আর লাস্ট কত আছে 0 4, টোটাল 5টা লিখে নিলাম। প্রথমে যেটা লিখেছো 0 0 সেটা আর একবার শেষে লিখে দেবে। ব্যাস, এইটুকুই হচ্ছে তোমার কাজ। এইবার কি করব, প্রথম থেকে হিসাব করো। 0 সাথে 0 গুণ করলে 0, 6 3 18 লিখে ফেলো। এটা কিভাবে করতে হয়, ক্ষেত্রফল সমান, আমি এখানে লিখে দিচ্ছি এরিয়া। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দিয়ে লিখবে মড, মডের ভিতরে যেটা লিখবো। তাহলে 3 6 18, এই যে গুণ করে 18 হলো। তারপর 7 8 56, তারপর 4 4 16, আচ্ছা 0 সাথে 0 গুণ করলে 0। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এবার ডান পাশে চলে এসো। 6 এর সাথে এটা গুণ করলে 0 0, 3 4 12 12, এটা গুণ করলে 0, এটাও 0, ব্র্যাকেট ক্লোজ করে দাও। আর মাঝখানে কি দেবে, মাইনাস চিহ্ন। আচ্ছা এই যে চিহ্নটা দিচ্ছি, এই যে দাগ দিলাম দুই পাশে দুটো, এটাকে বলা হয় মড চিহ্ন। হ্যাঁ, এই মড চিহ্ন দেওয়ার অর্থই হলো এর ভিতরে বিয়োগফল যদি কখনো তোমার মাইনাস আসে, ওই মাইনাসটা থাকবে না, মাইনাস লিখবে না, মাইনাসটা চলে যাবে মডিউলাসের জন্য। আচ্ছা তাহলে হাফ অফ কত আসবে, এটা যোগ করলে হবে তোমার 2, তার থেকে তুমি 12 বিয়োগ করলে 78, তাহলে হাফ অফ 78, 2 দিয়ে কাটলে 39, তাহলে তোমার উত্তর চলে আসবে 39 স্কয়ার ইউনিট। আচ্ছা এটা তো পঞ্চভুজের ক্ষেত্রে বললাম, তোমার যদি ত্রিভুজ বলে তখন কি করতে বলো তো, একই ব্যাপার। মনে করো এই পি কিউ আর এই তিনটে স্থানাঙ্ক তোমার দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, তখন কি করবে 0 0, কমা দেওয়ার দরকার নেই, 0 0, তারপরে 6 0, যে তিনটে দেওয়া থাকবে পরপর লিখে নেবে। হ্যাঁ, তারপরে এই যে প্রথমে যেটা লিখেছো এটা আরেকবার রিপিট করে দেবে 0 0। বোঝা গেল? তাহলে প্রথমে যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটা আরেকবার আমাকে রিপিট করতে হবে। এটাই হচ্ছে লজিক, বা এটাই হচ্ছে ট্রিক্স। চলো পরের প্রশ্ন। এখানে বলছে তিনটি পাইপ এবিসি একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 40 মিনিট 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করতে পারে। যখন ট্যাঙ্কটি খালি থাকে তখন তিনটি পাইপই খুলে দেওয়া হয়। এ বি এবং সি যথাক্রমে পি কিউ আর রাসায়নিক দ্রবণ নির্গত করে। 9 মিনিট পর তরলে কিউ দ্রবণের অনুপাত কত হবে? আচ্ছা এ বি সি এরাই পি কিউ আর, আমি ছোট ছোট করে লিখে রাখছি। পি কিউ আর কত কত মিনিটে, 40 20 30 মিনিটে পূর্ণ করছে, আমি লিখে দিচ্ছি। আচ্ছা এলসিএম করলে কত হবে, 120, তাহলে বার করো, 40 3 120, 6 20 120, এটা 4। এবার কি বলছে, 9 মিনিট পর ট্যাঙ্কে তরলে কিউ দ্রবণের অনুপাত কত হবে? আচ্ছা 9 মিনিটে কতটা ভরতে হবে, 1 মিনিটে দেখো কতটা হয়, 6 4 10 8 3 13, তাহলে 9 মিনিটে হবে কত, 9 13 117, মোট এতটা ভর্তি হলো। তার মধ্যে কিউ তরল কতটা থাকবে, 9 ইন্টু 6, বেশ, মোট এত ভাগ ভর্তি হয়েছে, তার মধ্যে কিউ তরল থাকবে 1 মিনিটে, যেহেতু কিউ তরল ভর্তি হয় 6 ইউনিট, তাহলে 9 মিনিটে 9 ইন্টু 6, 9 13 117, তাহলে কিউ তরল থাকবে কতটা আমার, 6/13 হয়ে গেল। পরের প্রশ্ন, এটা তো লাস্ট যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, মানে 101টা মতো শিফট হয়েছিল, অন্তত 30 থেকে 40টা শিফটে এই প্রশ্ন এসেছিল, শুধুমাত্র ডেটা চেঞ্জ করেছে সামান্য একটুখানি করে, আর না হলে জিনিস দুটো সেম রেখেছে, মানে ওয়াশিং মেশিন আর টিভি। তাহলে টেকনিকটা শিখে নাও কিভাবে করতে হয়। ওয়াশিং মেশিন একদিকে লিখবে আর একদিকে টিভি লিখবে। এবার কি বলছে দেখো, প্রথমে বলছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 40% কম। টিভির দাম যদি 100 হয়, 100 টাকা মনে করো, তাহলে ওয়াশিং মেশিনের দাম 40 টাকা কম, তাহলে হবে কত, 60 টাকা। অনুপাত কত, 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 5। আর কি বলেছে দেখো, এদের সংখ্যা দেখতে হবে, কটা ওয়াশিং মেশিন আছে, 5টা, আর টিভি কটা আছে, 2টো। যার যে সংখ্যা আছে তার সাথে গুণ করে দাও, 5টা ওয়াশিং মেশিন এর সাথে ইন্টু 5, আর 2টো টিভি ইন্টু 2,
5 5 কেটে গেল। তাহলে ফাইনালি আমার ওয়াশিং মেশিন আর টিভির অনুপাত আসছে কত? 3:2। এইটাই আমাকে লিখতে হবে, 3:2। এইবার কি পরিবর্তন হচ্ছে দেখো, ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায়, এর তলায় লিখে দাও 52%। আচ্ছা, আর টিভির দাম 76% হ্রাস পায়, 76% হ্রাস পায়। তাহলে মোট পরিবর্তন কত হবে? সিম্পলি ওয়েটেড অ্যাভারেজ লাগাও, 3 ইন্টু এটা করলে কত হবে? প্লাস 156%। আর এখানে গুণ করলে কত হবে? 76 দিয়ে 152 মাইনাস 152% বাই এই যে মোট অনুপাত কত আছে? 3 যোগ 2 5। তাহলে উপরে আসছে কত? 156 থেকে 152 বিয়োগ চলে যাচ্ছে, মানে 4/5%। 4/5 মানে হলো 0.8%। এটা যেহেতু আগে প্লাস চিহ্ন আছে তাই বৃদ্ধি হবে, অপশন সি উত্তর। পরের প্রশ্ন। আচ্ছা, p = 6, q = -3, তবে এটার ভ্যালু তোমাকে বার করতে বলেছে। দেখো এখানে কোনো জটিলতার বিষয় নেই, ছোট ছোট ডেটা দিয়েছে আর ছোট ভ্যালু দেওয়া আছে, তোমরা এখানে সিম্পল মান বসিয়ে দেবে। 6 কিউব, p এর মান 6, তাহলে 6 এর কিউব কত? 216। তারপর 6 এর স্কয়ার 36, 3 36 108। তারপর p এর মান কত? 6, 3 6 18। তারপর দেখো q এর মান কত? -3, তার মানে এখানে বসালে 3 থেকে -9। তারপর q এর মান কত? -3, তার স্কয়ার করলে -3 এর স্কয়ার করলে কত? 9, তাহলে 3 9 27। আর লাস্ট কত দেওয়া আছে? কিউব কিউব, কিউব মানে কত? 3, 3 এর কিউব -3 এর কিউব করতে হবে, মানে -27। এবার কাটাকুটি করো, প্লাসে মাইনাসে কেটে যাবে, 216 তার সাথে এটা যোগ করলে 234 মাইনাস 117। এই যে এদের দুজনের যোগ করে দিচ্ছি, তাহলে উত্তর আসবে কত? 117 প্লাস। আচ্ছা, পরের প্রশ্ন 20 দাগ। এবিসিডি আয়তক্ষেত্রের ভিতরে পি একটি বিন্দু, যদি পি এ 98, পি বি 91 এবং পি সি 21 হয়, তবে পি ডি এর দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা বেশ কয়েকবার এসছে লাস্ট ইয়ার, বেশ কয়েকবার এসছে। দেখো এগুলো সবই 7 গুণিতক আছে, তাহলে উত্তর যেটা আসবে সেটাও 7 গুণিতক আকারেই হবে, অপশন বি উত্তর হয়ে গেল। আচ্ছা, এখানে তো এই টেকনিক কাজে লাগলো, তাই যদি কাজে না লাগে, একই 7 গুণিতক যদি দুটো দিয়ে দেয় এরকম ভাবে। আচ্ছা, তার জন্য আমাদের বেসিক জায়গাটা শিখতে হবে। চলো বলে দিই, এ বি সি ডি এর অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু পি, মনে করো এই জায়গায় আছে পি, এগুলো সব যোগ করে দাও, দিলে এই যে তোমার ছবিটা দেখতে পাচ্ছ এইখানে, এই যে স্ট্রেট লাইন গুলো মানে পি এ, পি সি, পি বি, পি ডি আছে, এদের মধ্যে কি সম্পর্ক থাকে? পি এ স্কোয়ার প্লাস পি সি এর স্কোয়ার সমান পি বি এর স্কোয়ার প্লাস পি ডি এর স্কোয়ার। তাহলে কি করে মনে রাখবে? এই যে টোটাল লাইন, একটা করে লাইন কমপ্লিট করবে, একটা লাইনের দুটো পার্ট হয়েছে, তো প্রথমটার স্কোয়ার যোগ দ্বিতীয় পার্টের স্কোয়ার। আবার আরেকটা লাইনে চলে এসো, বা আরেকটা কর্ণ মনে করো, এটা যদিও কর্ণ ওইভাবে তৈরি হয় না, তা আমি তোমাদের মনে রাখতে যাতে সুবিধা হয় সেই জন্য বলছি। তাহলে প্রথম পার্ট পি বি এর স্কোয়ার, তারপর সেকেন্ড পার্ট পি ডি এর স্কোয়ার হলো। এবার এক এক করে ভ্যালু বসাও, পি এ এর স্কোয়ার মানে 98 এর স্কোয়ার প্লাস পি সি এর স্কোয়ার 21 এর স্কোয়ার ইকুয়াল টু পি বি এর স্কোয়ার, পি বি এর স্কোয়ার করলে কত? 91 তার স্কোয়ার, আর পি ডি এর স্কোয়ার, এটার ভ্যালু তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, এখানে 8 এর স্কোয়ার দেখো 4, ইউনিট ডিজিট একটু চেক করে দেখবে, 1 এর স্কোয়ার 1। আচ্ছা, তাহলে এখানে ইউনিট ডিজিট আসছে কত? 4 আর 1 5, আর এই দিকেও তাহলে ইউনিট ডিজিট 5 আসবে, 1 এর স্কোয়ার 1, তাহলে 1 এর সাথে কত এইখানে এই ডি এর স্থানে ইউনিট ডিজিট কত হতে হবে যার স্কোয়ার করলে তোমাকে 4 দেবে? আচ্ছা, এইখানেই তোমরা ফেসে যাবে, 8 এর স্কোয়ার করলে 64, 4 আসছে একক স্থানে, আবার 2 এর স্কোয়ার করলে তার একক স্থানেও 4 আসে, তাহলে এইভাবে হচ্ছে না ইউনিট ডিজিট দিয়ে শুধুমাত্র। তবে এমন কিছু কিছু শিফটে প্রশ্ন এসছে যেখানে কিন্তু ইউনিট ডিজিট দিয়ে সলভ করা গেছে, এই পর্যন্ত যদি আসে তোমার শিফটে বেঁচে গেলে কোনো সমস্যা নেই।
আর যদি না আসে তাতেও কোনো ব্যাপার নেই, আর একটা লাইন আমাদেরকে একটু করতে হবে বেশি, এটাই যা। তাহলে টেকনিক আছে কিভাবে করতে হবে, এটার স্কোয়ার যোগ করে করা তো সমস্যা, তার জন্য কি করবে 91টাকে এই পাশে নিয়ে চলে আসবে। তাহলে কিরকম হবে দেখো, 98 এর স্কোয়ার মাইনাস 91 এর স্কোয়ার প্লাস 21 এর স্কোয়ার ইকুয়াল টু পিডি এর স্কোয়ার। আমি যদি এই স্কোয়ারটা তুলে দিই তাহলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে এই পাশে, পিডি সমান রুট আন্ডার এইটা হলো। আচ্ছা একটুখানি ভালো করে লক্ষ্য করো, পিডি আমি কি লিখতে পারি, এটা দেখো এইখানে 7 এর স্কোয়ার 7 আছে, এখানে 7 আছে, এটাও 7 এর গুণিতক আছে, মানে প্রত্যেকটা রাশি থেকে 7 কমন যাবে, আর যেহেতু এদের স্কোয়ার আছে তাই বাইরে 7 এর স্কোয়ার লিখতে হবে। দিয়ে ভিতরে তাহলে থাকবে কত, 14 এর স্কোয়ার মাইনাস 13 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, এইভাবে থাকলে ভিতরে। আচ্ছা 7 এর স্কোয়ার আছে, তাহলে বাইরে যেটা আসবে 7, 7 এর স্কোয়ার কি, তার বর্গমূল করলে বাইরে 7 চলে আসবে, 7 ইন্টু ব্র্যাকেটের ভিতরে কিছু রাশি আসবে, এটাও বর্গমূল হয়ে যাবে, যেহেতু সব রুট ছাড়াই আছে এখানে, তাই 7 এর গুণিতক দিয়ে আমার উত্তরটা আসছে, তার জন্য অপশন বি উত্তর হয়ে যাবে। কেমন, এইভাবে তোমরা করতে পারো। আচ্ছা পরের প্রশ্ন 21টা, একজন দোকানদার একটি জিনিস 12.5% লাভে 85.5 টাকায় বিক্রি করেন, যদি তিনি এটি 81.7 টাকায় বিক্রি করতেন তবে তার লাভ বা ক্ষতি শতাংশ কত হতো। আচ্ছা দেখো, দুটো টাকার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার দুটো পার্সেন্টেজ দরকার, একটা পার্সেন্ট দেওয়া আছে আর একটা তোমাকে বার করতে হবে। আচ্ছা 85.5 টাকার ভ্যালু তোমার দেওয়া আছে, তাহলে 85.5 ঠিক সামনে লিখবো। 100 টাকা কোনো জিনিসের সিপি, সেটাই যদি 12.5% লাভে বিক্রি করে তাহলে কত হবে, 112.5%। তোমরা বলতে পারো 85.5 এর ভ্যালু 112.5%, বার করতে হবে কার ভ্যালু, এই 81.7 এর ভ্যালু, তাই এটা দিয়ে গুণ, 81.7 দিয়ে গুণ। আচ্ছা কাটাকুটি করো, উপরে ডান দিক থেকে 1 ঘর করে দশমিক, এটাও ডান দিক থেকে 1 ঘর করে দশমিক, আর এই দশমিক তোলার জন্য আমি তলায় একটা 10 নিয়ে চলে আসবো। আচ্ছা এই দশমিক গুলো সব মুছে দিই এইভাবে, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। এবার কাটলে উপরে একক স্থানে 5, এতে 5 আছে, তাহলে 5 দিয়ে কাটবে, 5 7 85, 5 1 5, 5 22 110, তারপরে 5 5 25। এবার দেখো কত দিয়ে কাটবে, 9 19 171, 9 25 225, এটা 19 দিয়ে, 3 19 57, আচ্ছা 4 19 76, 4 বার যাবে এটা, 4 বার, 4 19 76, 5 7 মানে 57, 3 19 57। আচ্ছা তাহলে এটা গুণ করলে কত হবে, আমি কিন্তু এই 5 আর এই 10 এটা কাটাকুটি করবো না, যেহেতু 10 দিয়ে ভাগ করার সুবিধা। তাহলে 3 25 75, হাতে থাকছে কত 7, 4 25 100, তার সাথে 7 যোগ করলে 160 ডিভাইডেড বাই 10, এর পার্সেন্টেজ দিয়ে দাও। ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক আসবে, 107.5%। আচ্ছা কোন জিনিস তার সিপি হয় 100 টাকা, সেই জিনিসটা বিক্রি হচ্ছে 107.5%, তার মানে কি 7.5% তার লাভ, 100 টাকা থেকে যতটা বেশি হবে সেটাই তার লাভ। পরের প্রশ্ন, এই সংখ্যাগুলির মধ্যমা বার করতে বলেছে, কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা সংখ্যা যদি থাকে তাহলে কি করতে হয়, প্রথমে হয় n/2 প্লাস n/2 প্লাস 1 এততম পদ, এদের অ্যাভারেজ বার করতে হয়। এইভাবে তোমরা সূত্রটা পড়ো, তাই এত কিছু আমার সূত্র মনে রাখার দরকার নেই, আমরা অত কিছু সূত্র মনে রাখতে যাব না। তাহলে কি করব, যদি জোড় সংখ্যক পদ আসে তাহলে প্রথমে 12কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারছো, ভাগ করে দাও, 6 আসছে মানে 6তম পদ, আর আরেকটা আসবে কত, তার সাথে 1 যোগ করে দাও, 7তম পদ, তাদের অ্যাভারেজ বার করতে হবে। আচ্ছা বেশ, এবার এটা কি করে করবে দেখো, এটা করার টেকনিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, মানে 2 থেকে শুরু করে পরপর বসাতে হবে, তাই সাজাতে গেলে না সময়টা বেশি যায়, মানে তোমাকে স্ক্রিন দেখে লিখতে হবে খাতায়,
এই পাতাতে গেলে সময় বেশি যায়। তার জন্য আমি বলবো তোমরা কি করবে, নিজের কনিষ্ঠাতে হাত দাও, মানে নিজের যে চেরে আঙুল যেটা তোমরা বলো ওখানে হাত দাও, দিলে তোমাদের আরো সুবিধা হবে বিষয়টা। সব থেকে ছোট সংখ্যা কত হচ্ছে 2, 2 থেকে গণনা শুরু করো, এক এক করে সংখ্যা এগোবে, তোমরা এক এক করে পর এগোবে। 2, 2 মানে দুটো 2 হয়ে গেল, তাই 2 নম্বর পরে চলে এলাম। তারপর 3, 4, 4 অব্দি এসছি, 4 নম্বর পরে চলে এসছি, ঠিক আছে। তারপরে দেখো 5, 5 নম্বর পরে গেলাম। 6, 7, তাহলে 6 সাথে কারা কারা থাকছে, 5, 5, এই দুটো পদ বসিয়ে দাও। 5 + 5, আমার লেখার টাইম আর ভুল হওয়ার সম্ভাবনা দুটোই কমে যাবে। আচ্ছা, এদেরকে ভাগ করলে কত হবে, 5, 23 টা। এই পর্যবেক্ষণের গাণিতিক গড় কত? এই গাণিতিক গড় বা ইংরেজিতে অনেক সময় বলা হয় অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন। তো এই জিনিসটা যদি বার করতে বলে তোমাদের শুধুমাত্র, তখন তোমরা কি করবে বলো তো, সিম্পল এদের গড় বার করবে। যেমন তোমরা গড় বার করতে শিখেছো, এটা গড় বার করার নিয়ম কি, সমষ্টি বাই পদ সংখ্যা। 7, 8 3 10, আর 5 15, আর 3 18, আর 7 25, আর 9 34, আর 8 42, আর 6 48, হাতে থাকছে 4, 4 আর 2 6, আর 3 9, আর 8 17, আর 9 26, আর 3 29, আর 1 30, আর 7 37, আর 9 46, 468। একে কটা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে ভাগ করে দাও। 5 9 45, 9 2 18, 52 উত্তর। পরের প্রশ্ন 24টা। 19 ফেব্রুয়ারি 2024 থেকে 20 এপ্রিল 2024 পর্যন্ত সময়ের জন্য 6% সরল সুদের হারে 4000 টাকার সরল সুদ নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নগুলো বেশ কয়েকবার এসছে। কিভাবে করতে হবে দেখো, কি কি মাস আছে লিখে নাও প্রয়োজনে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3টে মাস আছে, আমি একটু লিখেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ফেব্রুয়ারি মাস 2024 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, এটা লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 19। তারপরে ফেব্রুয়ারি মাসে 19 দিন চলে গেছে, মোট তো 29 দিনের মাস, যেহেতু লিপ ইয়ার 19 দিন চলে গেছে, তাহলে পড়ে থাকছে কত, 10 দিন, 10 লেখো। মার্চ মাস 31, আর এপ্রিল মাসের কত তারিখ অব্দি গেছে, 20 তারিখ অব্দি, তাহলে 20 লিখে দাও। মোট যোগ করলে কত হবে, 61 দিন। আচ্ছা, সরল সুদ বার করতে হলে মানে এসআই কি করে বেরোয়, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। প্রিন্সিপাল কত, 4000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত, 6। আর টাইম কত দেওয়া আছে, এই টাইমটা তোমাকে সবসময় বছরে লিখতে হবে, যেহেতু এখানে বার্ষিক সরল সুদ বলেছে। এটা 61 দিন এসছে কিন্তু, হ্যাঁ। আর দিনটাকে বছরে করতে গেলে কি করতে হয়, 366 দিয়ে ভাগ করবো, কেন বলতো 2024 সাল লিপ ইয়ার, সেই জন্য। তাহলে 1/6, এখানে লিখে দাও 1/6, তলায় ইন্টু 100। এই 6 6 কেটে গেল, এটা কেটে দাও, শূন্য দুটো শূন্য, তাহলে উপরে থাকছে কত, 40। উত্তর হয়ে যাবে 40 টাকা। লাস্ট কোশ্চেন আজকের, দেখো বলছে একটি খেলনা একটি অর্ধগোলকের উপর বসানো শঙ্কু আকৃতির, যেগুলির দুটিরই ব্যাসার্ধ 7 সেমি। যদি শঙ্কু আকৃতির অংশের আয়তন অর্ধগোলক আকৃতির অংশের আয়তনের সমান হয়, তবে খেলনাটির মোট উচ্চতা কত? আচ্ছা, এটা ত্রিমাত্রিক চিত্রের প্রশ্ন, 3D মেনসুরেশনের কোশ্চেন। তো এই 3D মেনসুরেশন সংক্রান্ত যত ফর্মুলা তোমাদের আছে, মানে যে সমস্ত মূলত পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দেবো, তোমরা ঝটপট রিভিশন করে নিতে পারবে। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কেমন? আচ্ছা, এই যে অর্ধগোলাকার খেলনা, এর উপরে একটা শঙ্কু আছে, শঙ্কু বসা, বেশ। এই যে খেলনাটা, এর উচ্চতা কত হবে তোমাকে বার করতে বলেছে। এর উচ্চতা কিভাবে বেরোবে, এই শঙ্কুর এই যে ভূমিতল আছে, এটা তো বৃত্তাকার তল, এখান থেকে এই যে শঙ্কুর শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, এটা কি এইচ, এইখান থেকে এটা এইচ, এর মানটা দরকার। আর এই যে তোমার এইখানে এই যে অর্ধগোলক তুমি লিখেছো, এটার ব্যাসার্ধ দরকার, ঠিক আছে। দেখো, আমরা একটা নিয়ম জানি যে অর্ধগোলক আর শঙ্কুর এই যে আয়তন সমান যদি হয়, তাহলে শঙ্কুর উচ্চতা হয়ে যায় 2r এর সমান। এটা হচ্ছে ডিরেক্ট কনসেপ্ট, হ্যাঁ।
অর্ধগোলক আর শঙ্কুর আয়তন যদি সমান হয় তাহলে এইচ ইকুয়াল টু 2r হয়। তাহলে এইচ এর মান কত হবে? এই আর এর মান তো কত 7, তাহলে এইচ এর মান কত হবে? 7/14। আর খেলনার উচ্চতা তুমি কি করে পাবে? এই এইচ এর মান আর এই আর এর মান, এদের দুজনের মান যোগ করতে হবে। তাই এইচ এর মান কত 14 পেয়েছো, আর আর এর মান কত হচ্ছে 7। তাহলে খেলনার উচ্চতা কত হয়ে যাবে? 14 আর যোগ 7 21। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে স্যার এই যে এটা আসছে এইচ ইকুয়াল টু 2 আর এটা কি করে আসছে? সিম্পল ভাবে দেখো, ফর্মুলায় ফেললেই হয়ে যায়। দুজনের আয়তন, অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার এইচ। এরা দুজনের আয়তন সমান বলে দিয়েছে, সমান দিয়ে দাও। নিচে 3 কেটে যাবে, দুই পাশে পাই আছে, কেটে যাবে। দুজনের আর এর মানও সমান, এখানে দুটো আর আছে গুণে, এখানে তিনটে আর আছে, তাহলে দুটো করে আর কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কত? এইচ ইকুয়াল টু 2r। এটাই আমি ডিরেক্ট লিখে দিলাম। এটা তোমরা ডাইরেক্টলি মনে রাখলে সময় বেঁচে যাবে অনেকটা। ঠিক আছে? আচ্ছা, আজকে এই ক্লাসটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের সকলের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। পরীক্ষা কেমন হলো সকলের একটু জানিও। ভালো লাগবে। এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে। ঠিক আছে?